ডক্টর ইউনূস, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমার মনে হয় যে শুধু সারা দেশবাসী আপনি একটা অ্যাসেট, কিন্তু আপনাকে কি ইউজ করছে, ইউজ করলে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু যখন দেখি মিস ইউজ হচ্ছেন এবং সেটা আপনি এক ধরনের মানে কাচের পর্দার ভিতরে ঢুকে গেছেন, ক্ষমতা আসলে মনে হয় সেরকম হয়। আসিফ নজরুল যতটুকু মনে পড়ে একসময় আমাদের সহযোদ্ধা ছিলেন, আমরা একই সঙ্গে হয়তো সরাসরি যোগাযোগ না থাকলেও একই টোনে অনেক কথা বলেছি। উনি অনেক সময় একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন মন্ত্রী হলে উনি কি কি করবেন, কিন্তু আসিফ নজরুল ভাই আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। অন্তত পক্ষে কিছু সময় তখন আপনি অনেক আওয়াজ চেঁচামেচি বা অনেক কিছু করেছেন যে না, যারা ক্ষমতার ভিতরে আছে তারা আমাদের কথাগুলি শুনতে পাচ্ছে না, কিন্তু আমরা জানি না আজকে আপনি আমাদের এই কথাগুলি শুনতে পান কিনা, এটা খুব জরুরি। আগেই বলেছি, মাহমুদ ভাই এখন বলেছেন আমরা আপনাদের আসলে এমন ভাবে সমালোচনা করতে চাই না যেটা আপনাদের ধ্বংসের জন্য আমরা আসলে চাই না, আপনাদের সংশোধনের জন্য। প্লিজ গড সে আমাদের কথাগুলো একটু শুনুন, অন্তত ঘন্টাখানেক সময় বা নষ্ট করে যারা আমরা এগুলি আসলে গঠনমূলক সমালোচনা করি এগুলি শুনতে চেষ্টা করুন। আর আপনি যে মাহমুদ ভাই যে এটা বললেন যে ফেডারেল যে গভর্নমেন্ট, এটা আমার কাছে একটা ভয়ের কারণ যেটা মনে হয়। কারণ আপনি যদি দেখেন আমাদের শত্রুরা 50 বছর আগেই কিন্তু ডিসাইড করে রেখেছিল আমাদেরকে কোন ভাবে, রুটম্যাপ কিন্তু তাদের তৈরি ছিল। আমরা কিন্তু সেই রুটম্যাপেই পা দিয়েছি এবং একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। এখনো যদি দেখা যায় তাদের কিন্তু আবার 50 বছরের পরিকল্পনা থাকতে পারে, কারণ ফেডারেল গভর্নমেন্ট ইজ দ্য সিঙ্গেল ইউনিটেড একটা চমৎকার রাষ্ট্র। আপনার কেন আজকে আমি জানি না কোন ভাষাটা আমি ইউজ করব, কিসের জন্য এটা প্রয়োজন এই ফেডারেল একটা। আমরা সেই আমাদের দিনাজপুরের একটা ছেলের সাথে আমি যে কথাটা বলতাম, কক্সবাজারের একটা মেয়ের বিয়ে হলে দুইটা ফ্যামিলি সম্পূর্ণ মিশে যায়, তাদের কালচারাল কোনো সমস্যা নাই, ধর্মের কোনো সমস্যা নাই। এরকম একটা দেশকে আপনার কিসের প্রয়োজনে ফেডারেল প্রয়োজন আছে? বরং বর্তমানে যে প্রশাসন আছে সেটাকে সক্রিয় করেন, তাকে ফাংশনিং করেন, মেরিট বেসড শুরু করেন। এগুলি তো আপনারা কিছুই করছেন না। এই গত 1 মাসে আপনার খালি বলছেন আমাদেরকে সময় দেন। আপনাদেরকে কিসের? আপনাদেরকে কাজের সময় দিতে পারি, অকাজ বা কুকাজের সময় আমরা কখনোই দিতে পারি না, তাই না? এই দেশটা আমাদের। আমি জানি না আপনারা কাদের প্রতি বিলংস টু হোম, আপনারা এমন কিছু দেখাতে পারেন নাই, কিন্তু এই দেশটা আমাদের, সেই দেশটা আমাদের, আমাদের এই দেশটা আপনারা ছাড়বো না। হু এভার ডক্টর ইউনূস, উই হ্যাভ গট দ্য ডিউ রেসপেক্ট, আপনার প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু যদি আপনি মিস ইউজড হন আপনাকে সতর্ক হতে হবে। ইউ আর এ ট্যালেন্টেড গাই, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ আপনি, কিন্তু আপনাকে তো সেগুলি ধরতে হবে যে আপনি কি ইউজ হচ্ছেন না মিস ইউজ হচ্ছেন। সেটা যদি হয়, ফর দ্য গড সেক আমরা এটা বলবো, আমরা এই দেশ এটা এমন কিছু না, এই দেশ মনে করেন আমরা এই যে বাচ্চাগুলি বা ছেলেগুলি তাদের জীবন দিয়েছিল, তারা কিন্তু কার উপর বিশ্বাস করে যে না অমুক এসে আমাকে রক্ষা করবে, কোনো ব্যক্তি না, তাদের আল্লাহর উপর একটা বিশ্বাস ছিল, তাদের দেশপ্রেম ছিল, মন ভরা আবেগ ছিল, সেই জন্য তারা দিয়েছে। আমরা তাদের প্রতি অবশ্যই আমাদের একটা একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ববোধ থেকে এই যে আজকে যে আমরা এই কথাগুলো বলছি, সেই দায়িত্ববোধ থেকে আমরা জানি যদি আপনাদের কিছু বলা হয়, যদি পলিটিক্যাল ফোরাম থেকে বলা হয় তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, অ্যাটলিস্ট ইউ বিলিভ আস, আমরা ক্ষমতার জন্য পাগল হই নাই। অন্ততপক্ষে এই 4 জনকে যে স্ক্রিনে দেখছেন তারা কেউ ক্ষমতার জন্য পাগল হয় নাই, তাই না? আমরা সেটা বলবো দেশের জন্য বলবো। কাজে ফর গড সেক আমাদের এই মুখগুলি বন্ধ করে না। অনেকেই সমালোচনা করে যে না আপনারা হয়তো সময় না, আমরা সেটা আমরা কথা তো বললাম, আপনারা যদি কাজ করেন কাজের জন্য সময় দিব, অকাজ এবং কুকাজের জন্য দিব না। আমাকে যদি সময় দেয় পরে পরবর্তী সময় হয়তো আমি আর কিছু ওনাদের অকাজ কুকাজের কিছু লিস্ট আমার কাছেও এসেছে, আমরা সময় হলে তো পরবর্তী সময় সেটা আলোচনা করব। মিনা ভাই, ধরেন ডক্টর ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ডক্টর ইউনূসের আস্থা আছে, কিন্তু ওনার সাথে যারা ঢুকেছে কোন পদ্ধতিতে তারা ইন করেছে আমি জানি না। এখন পর্যন্ত আমরা দেখছি অধিকাংশ 111-এর প্রোডাক্ট এবং হাসিনার অনুগত বাহিনীকে তারা আবার মানে প্রমোট করার বা বসানোর চেষ্টা করছে বিভিন্ন ভাবে। তো আমি আবারও আসবো আপনার কাছে। ইলিয়াস, আপনি কি মনে করেন, আপনি কিভাবে দেখছেন এই যে 1 মাসের অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের যে আলোচনাটা শুরু করলাম, আপনার প্রতিক্রিয়াটা একটু জানি। প্রতিক্রিয়া বলার আগে একটু সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।
মাহমুদ ভাইয়ের যে নুরানি চেহারা, এটা দেখেই বাংলাদেশের সাংবাদিকদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু মানে চাইলে এখন অনেক কিছু আমাদের যে সিদ্ধান্তগুলো আমরা যদি নেই সেটা বাস্তবায়ন করার সুযোগটুকু আমাদের আছে। তো ইনশাল্লাহ মাহমুদ ভাই সুস্থ হবেন, আরো 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 এনার্জি নিয়ে দেশে ফিরে যাবেন। আমরা ঠিক অনুষ্ঠানের আগে আলোচনা করছিলাম যে কবে দেশে যাওয়া যায় এসব নিয়ে। তো আমি মনে করি আপনারা অনেকগুলো আলোচনা করেছেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সরকারের উপদেষ্টা বলেন যাই বলেন, সাংবাদিকদের ঠিক হওয়াটা খুবই জরুরি। এই মুহূর্তে আপনি যদি দেখেন, আমি খুব আশ্চর্য হই, ডিবিসিতে ওয়াহিদুল হাসান পিন্টু 4 তারিখ পর্যন্ত তারা গণমাধ্যমে যেসব বক্তব্য দিয়েছেন, যেভাবে টকশোতে যেই টোনে তারা কথা বলেছেন, তারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়। আরটিভির আশিক, আপনার বৈশাখী টেলিভিশনে সন্তোষ চৌধুরী, চ্যানেল আইতে এই যে সোমা, বিএনপি জামাতকে তো দেখতেই পারতো না, বিএনপির লোকজনকে নিয়ে যেভাবে তারা অপমান করতো, অপদস্থ করতো এবং নিজেই আওয়ামী লীগ সেজে যেতেন। ওইদিকে আছে নাজনীন মুন্নি, এরা এখন পর্যন্ত বাংলাদেশে প্রকাশ্যে চলাফেরা করতে পারে, এদেরকে পুলিশও ধরে না, অন্য ছাত্র কারাও কেউ কোনো কিছু বলে না। এটা খুব আমার কাছে আশ্চর্য মনে হয়। তো এদেরকে যদি এইভাবে এখনো সাংবাদিকতা করার সুযোগ দেওয়া হয় তাদের নিয়ন্ত্রণে, আর প্রথম আলো, ডেইলি স্টার এগুলো তো সব সময় ভারতের এজেন্ট বাস্তবায়ন করে, বাংলাদেশের নতুন কোনো কিছু না, তাদেরকে যতদিন কন্ট্রোল করা না যাবে ততদিন পর্যন্ত এই উপদেষ্টা বলেন যাই বলেন এগুলোর সময়ভাবে আসবে না, সেটা সংস্কার করার বিষয়গুলো তখন আলোচনায় আসবে না। আপনি যদি গতকালকের কথা বলি, গত 2 দিন ধরে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটা মানে ছোটখাটো কি বলবো যে কর্মসূচি শুরু করছি। এখন সেটা সারা বাংলাদেশ ব্যাপী ছড়ানোর জন্য যে কাজ, সেটার জায়গা থেকে যে গণমাধ্যমকে কাজ করতে হবে, গণমাধ্যম তার উল্টাটা করছে। আপনি গতকালকে যদি কয়েকটা টেলিভিশনের নিউজ দেখেন, তারা নিউজ করছে 4-5 জন লোক এক জায়গায় বা 15-20 জন লোক এক জায়গায় দাঁড়িয়ে তারা এই জাতীয় সঙ্গীত গাইছে। সেখানে বলা হচ্ছে অসংখ্য মানুষ, অগণিত মানুষ, শত শত হাজার হাজার মানুষ নাকি জাতীয় সঙ্গীত গাচ্ছে। অস্ট্রেলিয়াতে এক নিউজ করছে, ওই নিউ ইয়র্কে দাঁড়িয়ে এখানে 15-20 জন করছে। তো এক নাম্বার হচ্ছে যেখানে দাঁড়াবো ওইখানে তাদেরকে দাঁড়াইতে দেওয়াটা ঠিক হবে না এখন এই মুহূর্তে। তাদেরকে গণমাধ্যম যেভাবে ফলো করে প্রচার করছে, মনে হচ্ছে বাংলাদেশের সব মানুষ এই জাতিসংঘ চায়, এই জাতীয় সঙ্গীত চায়। আমি শুধু জাতীয় সঙ্গীত নিয়ে আজকে আলোচনা করব না, আমার 3টা পয়েন্টে আমি জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই। 1 নাম্বার হচ্ছে জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন তিনি বাংলাদেশের নাগরিক না। 2 নাম্বার তিনি এটা সুর চুরি করে এনেছেন। 3 নাম্বার হচ্ছে তিনি এই একটা পতিতা ব্যবসায়ী ছিল। সো একজন পতিতা ব্যবসায়ীর নকল ভেজাল কোনো প্রোডাক্ট বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে চলতে পারে না। এবং যেই ব্যক্তির এই জাতীয় সঙ্গীতটা, সে সারা জীবন বাংলাদেশ মুসলমান, তারপরে নিম্ন বর্ণের হিন্দু, তাদের শোষণ করে গিয়েছেন। সো এই জাতীয় সঙ্গীত আমরা চাই না। কিন্তু গণমাধ্যম সেটাকে যেভাবে 4-5 জন 15-20 জন মানুষের এই মানববন্ধন টন্ধনকে যেভাবে প্রচার করছে, আমার মনে হয় এটা এই গণমাধ্যমে যে ঘাপটি মেরে এখনো এবং আওয়ামী লীগের যেই পেতার তারা বসে আছে তাদের কারণেই সম্ভব হচ্ছে। যে কারণেই আমি মনে করি মাহমুদ ভাই, মিনার ভাই, কনক ভাই, মুশফিক ভাই, আরো যারা আছেন তাদের বাংলাদেশে যাওয়া উচিত এবং বাংলাদেশে গিয়ে এই গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়া খুব জরুরি। এখানে বিএনপির 2-1 জন লোকজন তারা নানান নামটাম ভাঙিয়ে গিয়ে বিভিন্ন টেলিভিশন দখল করেছে। সেইখানে সেই দখল করে তারা নিজের চেয়ারটা পাকাপোক্ত করার পরে আওয়ামী লীগের যারা আছে তাদের সবাইকে নিয়ে মিলেমিশে সেটা উপভোগ করছে। সো সংবাদের কোনো ধরনের বাহ্যিক পরিবর্তন আমরা লক্ষ্য করছি না, অতএব সেটা করা খুবই জরুরি। এদের কারণে আজকে কি হচ্ছে জানেন, গত 15 বছর ধরে যারা মানুষকে মারার পরে মৃত লাশের উপরে যারা রোগী বৈঠা দিয়ে নৃত্য করেছে, সেগুলো নিয়ে কোনো কথা হয় নাই। চোখের সামনে এই গত 19 তারিখেও যেদিন আবু সাইদ মারা যায়, তারপরে 4 তারিখ পর্যন্ত কোন টেলিভিশন কোন নিউজটা করেছে সেটা নিয়ে এরকম বলার মতো। বরং সময় টিভি সহ 71 টিভি বিভিন্ন টেলিভিশনগুলো যেভাবে তাদের পক্ষে কথা বলেছে, তাতে মনে হয়েছে যে সরকারি বাংলাদেশ টেলিভিশন যেটা আছে সেইটাকে ছাড়িয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তো এরকম সরকারি এজেন্ট যারা আছে তারা এইভাবে টেলিভিশন পত্রিকা চালিয়েছে, তাদের নিয়ে কোনো আলাপই নাই।
পরের দিন যখন কিনা মানুষ গিয়ে গণভবনে গিয়ে এই কেউ মাছ নিল, কেউ হাঁস নিল, কেউ ভেতরে ঢুকে তারপরে শাড়ি নিয়ে ব্লাউজ নিয়ে এগুলো নিয়ে নাচানাচি করছেন, এটা তো ফান ছিল। এটা বুঝতে হবে যে মানুষগুলো সেদিন গণভবনে গিয়েছিল, যাদের হাতে মাছ, হাঁস, মুরগি এগুলো দেখা গিয়েছে, তারা সেটার জন্য যায় নাই। একজন মানুষ একটা হাঁস আর শেখ হাসিনার শাড়ি ব্লাউজ এগুলো নিয়ে তার ঘরের মধ্যে বিশাল আকারে কোটি কোটি টাকার মালিক হইতে পারবে না। তারা সেদিন জীবন দিতে গিয়েছিল সেইখানে। ওই দিন পরিস্থিতি যদি একটু এই দিক থেকে ওই দিক হতো, ওই মানুষগুলোর লাশ সেদিন রাজপথে থাকতো। অথচ তাদেরকে নিয়ে নানান ধরনের মানবিক হিস্টোরি করা শুরু করলো যে এইখানে এটা কোন ধরনের সভ্যতায়। আরে ভাই, সেই গণভবনটা তো একটা অত্যাচারের মূল কেন্দ্র ছিল। সেইখান থেকে মানুষ হত্যা, মানুষকে খুন করা, গুম করা এগুলোর আদেশ দেওয়া হতো। অতএব সেটাকে নিয়ে এত মায়া কান্না করবার কিছু নাই। কেন হচ্ছে? কারণ হলো এই সাংবাদিকদের কারণে। তারা বসে আছে, তারা এখন সরাসরি কিছু বলতে না পারলেও ইনিয়ে বিনিয়ে ধানমন্ডি 32 নম্বরের সামনে গিয়ে কারা হিন্দি গানের সুরে নাচ করেছে 15ই আগস্টের রাতে, সেটা নিয়ে তারা নিউজ করছে। তো আমার মনে হয় আমি শুধু এই জায়গাটাতে সীমাবদ্ধ থাকি। মাহমুদ ভাই, আপনার কাছে অনুরোধ, আপনি আশা করি দেশে ফিরে যাবেন। এবং আমি তো আপনাদের সবার ভেতরের খবরগুলো জানি, যে কারণে কনক ভাইয়ের এই মুহূর্তে যাওয়ার কোনো সম্ভাবনা বোধহয় নাই। মিনার ভাই কি করবেন সেটাও খুব সহজ আমার মনে হয় উনি সেই চিন্তা করছেন না। সো আপনার দিকে তাকিয়ে আপনাকে আমরা নেতা মানি, এবং আপনি যাবেন, গিয়ে এই জিনিসগুলো দেখবেন। তাদের সাথে যদি নাকি কোনো ধরনের তারা আপনার সাথে যদি চ্যালেঞ্জ করে, সেটার জন্য যদি মানুষজন প্রয়োজন হয়, ইনশাল্লাহ বাংলাদেশের সব মানুষ আপনাদের সাথে থাকবে। আরেকটা জিনিস বলে রাখি, যে যারা আজকে মায়া কান্না করছেন বিভিন্ন জায়গায়, একজনকে হাফ প্যান্ট পরিয়ে তারপরে আদালতে গিয়ে কাকে ঘুষি মেরেছে, চর মেরেছে, তাদেরকে বলবো আমাদের এখানে যে 4 জন মানুষকে এখন দেখা যাচ্ছে, তাদের মধ্যে একজন মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমান আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সে হাজিরা দিতে যাওয়ার পরে কুষ্টিয়াতে তাকে কিভাবে রক্তাক্ত করেছিল, সেই দিন এই দেশের সেই সাংবাদিকরা কোথায় ছিল, যাদের আজকে এই আদালতে নেয়ার পরে 2-4টা চর ঘুষি মারাতে তাদের এত খারাপ লাগছে। সো আমরা কোনো কিছু ভুলি নাই। অতএব আমাদেরকে সাংবাদিকতা শিখাইতে আইসেন না। আপনারা যে কাদের প্রোডাক্ট সেটা আমরা খুব ভালো করে জানি। খুব অল্প কিছুদিন সময় যে যার যার জায়গা থেকে সরে যান। এখানে বসে সুশীল সাজা, তারপরে এতদিন আওয়ামী লীগের দালালি করে এখন সুশীল সাজার চেষ্টা করবেন, এটা হইতে দেওয়া যাবে না। ওই ভিডিওগুলো এখনো আমাদের কাছে আছে। সময় হইলে আস্তে আস্তে সবার বাই নেমে এই কি বলে কি আহসান পিন্টু, জাহিদুল আহসান পিন্টু থেকে শুরু করে রাহুল রাহান, সোমা, তারপরে নাজরিন মুন্নি, সবার জিনিসপত্র আছে। অতএব আমি বিশ্বাস করি যে এদেরকে সরতে হবে, এবং বাংলাদেশের সাংবাদিকতা তারাই করবে যারা নিরপেক্ষভাবে যে কোনো পরিস্থিতিতে সরকারের কঠিন দমন পীড়নের সামনে দাঁড়িয়ে ঠিক মাহমুদুর রহমান 2011-12 সালে যেভাবে কথা বলেছে সেভাবে কথা বলতে পারবে, তারাই সাংবাদিকতায় ফিরে আসবে।